নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। কিন্তু এই জাতকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন কিন্তু জানা নেই। তাই জন্য আজকের এই প্রেডিকশনটি আমি পরিপূর্ণভাবে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে করব। প্রেডিকশনটির সূচনাতেই কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু একদম আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক মানে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, পিওর সায়েন্স। এবং কালপুরুষ ছক কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়, ছক ক্রিয়েট করা হয়, প্রেডিকশন করা হয়। আমাদের অনেক সময় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন আমরা হাত বাড়িয়ে দিই, হাতটা এগোতে বলা হয় এবং আমাদের হাতের মধ্যে যে রেখা আছে আতস কাজ দিয়ে দেখে তোমার রবি খারাপ, মঙ্গল খারাপ, এই উচ্চস্থ, এই নিচস্থ, এইগুলো বলা হয়। কিন্তু মনে রাখা দরকার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নয়, সনাতনী বৈদিক যে কোনো অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি তো একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে কখনো কোথাও বলা নেই যে হাত দেখে প্রেডিকশন করা সম্ভব। কেন সম্ভব নয় এটাও তো জানা প্রয়োজন। তার কারণ হাতের যে রেখা সেইগুলো আমাদের নার্ভের দ্বারা কিন্তু তৈরি হয়, পরিবর্তিত হয়, সবকিছু হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কখনো আকাশে বিচরণ করে না। ওই আকাশের সূর্য, আকাশের চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি দ্বারা কিন্তু অ্যাস্ট্রোলজির প্রেডিকশন করা হয় না। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেটা রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে, এটা জানা প্রয়োজন। এর সাথে এটাও জানা প্রয়োজন, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। যখন আমি প্রেডিকশন করছি তখন কিন্তু সংখ্যাতত্ত্বকে 5 থেকে 10% লাগে, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা পরিপূর্ণ প্রেডিকশন করা কখনো সম্ভব নয়। আর অনেকে আছে, দেখা গেল আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিচ্ছু নেই, এবার আমি কিন্তু কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারি না, তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে বিপুল, কেননা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। তখন কি করে, দেখা গেল 11:56 আমার চেম্বারে এসছে, সেই 11:56 যেই স্থানে আমার চেম্বার সেই স্থান এবং একটা হ্যাপাজার্ডলি কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অন স্পট যেই সিচুয়েশনটা তার উপর নির্ভর করে প্রেডিকশন করে, এটা বিন্দু মাত্র কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। এইটা জানাচ্ছি এই কারণের জন্যই আমরা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর এই ভুলকে মেনে এসেছি। আজ আমি কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে এই জাতকের প্রেডিকশনটি করব। সর্বপ্রথম আমি কালপুরুষ ছকটি কিন্তু বলবো, তারপর আমি প্রেডিকশনটি শুরু করব। তার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি।
আমি যদি খুব ভালো মতন ছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতকের কিন্তু ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি। 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, অর্থাৎ ধনুর ঘরে বৃহস্পতির ঘরে কোনো গ্রহ নেই। 2 নাম্বার ঘরে অর্থাৎ মকরের ঘরে শনির ঘরে প্লুটো বসে আছে। 3 নাম্বার ঘরে কুম্ভর ঘরে শনির ঘরে রাহু বসে আছে। 4 নাম্বার ঘরে মীনের ঘরে বৃহস্পতির ঘরে শনি এবং নেপচুন বসে আছে। 5 নাম্বার ঘরে মেষের ঘরে মঙ্গলের ঘরে শুক্র বসে আছে। 6 নাম্বার ঘরে বৃষর ঘরে শুক্রর ঘরে ইউরেনাস এবং সূর্য বসে আছে। 7 নাম্বার ঘরে মিথুনের ঘরে বুধের ঘরে বৃহস্পতি এবং বুধ বসে রয়েছে। 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, কর্কটের ঘরে চন্দ্রের ঘরে। 9 নাম্বার ঘরে সিংহের ঘরে রবির ঘরে মঙ্গল এবং কেতু। 10 নাম্বার ঘরে কন্যার ঘরে বুধের ঘরে কোনো গ্রহ নেই। 11 নাম্বার ঘরে তুলার ঘরে শুক্রর ঘরে কোনো গ্রহ নেই। 12 নাম্বার ঘরে বৃশ্চিকের ঘরে মঙ্গলের ঘরে চন্দ্র বসে আছে। আমি যদি সর্বপ্রথম লগ্নটাকে দেখি, কেননা এই যে কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, মানে আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানটা, তাহলে আমি যদি 1 নাম্বার ঘরটাকে দেখি, ধনুর ঘর বৃহস্পতির ঘর, আবার বৃহস্পতির ঘর কিন্তু মীনেরও ঘর, 4 নাম্বার ঘর। তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। তাহলে শনি এবং বৃহস্পতির অবস্থান নেগেটিভ হয়ে গেল। সুতরাং আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নাম্বার ঘর মানে কি, আমার ভিত, আমার স্থাপত্য, আমার মেরুদণ্ড, আমার পরিকাঠামো, আমিটাকে বোঝায়। সেই আমিটাই কিন্তু নেগেটিভ হয়ে গেছে। সেই আমার অস্তিত্বটাকেই কিন্তু আমি হাদরে বেড়াচ্ছি। তার মানে আজকের দিনে আমার এমন সিচুয়েশন, আমি আমার নিজের অস্তিত্ব সম্পর্কে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না যে আমি আদৌ আছি তো। এই ধরনের টেন্ডেন্সিতে কি হয়ে যায়, দূর আর বেঁচে থাকতে ভালো লাগছে না, এই যে একটা অন্তিম সীমানায় পৌঁছে যাওয়া, যে আমার আর কিচ্ছু করার নেই, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি কিভাবে এগোবো বুঝতে পারছি না। সামনেটা যখন অন্ধকার হয়ে যায়, লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট যখন আমি হয়ে যাই, যখন আমার 1 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায়। এবার 4 নাম্বার ঘরটাও নেগেটিভ হয়ে গেছে, শনি এবং বৃহস্পতির অবস্থান। সেই বৃহস্পতি কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে এবং বুধের ঘরে বুধ বসে রয়েছে, সেখানে বৃহস্পতির অবস্থান চলে এলো, তাহলে নেগেটিভ হয়ে গেল। 4 নাম্বার ঘর মানে কিন্তু আমার জীবনের আনন্দ, আমার জৈবিক সুখ প্রাপ্তির জায়গাটা, আমার সাংসারিক ক্ষেত্রের জায়গাটা, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রটা পরিপূর্ণভাবে কিন্তু নেগেটিভ হয়ে গেল। এবার যদি খুব ভালো মতন আমি প্রাত্যহিক জীবন ধারণটাকে দেখি, আমি প্রত্যেক দিন এই যে নির্বাহ করছি আমার প্রাত্যহিক জীবন ধারণ, সেখানে কিন্তু সূর্য শুক্রের ঘরে বসে আছে, 6 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। তাহলে 6 নাম্বার ঘর দ্বারা শুক্র এবং সূর্যের অবস্থান দারিদ্র যোগ সৃষ্টি করলো, মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে ডিক্রিজ করে দেওয়া। তার মানে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, পিছুতে 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 আমি একটা এক্সট্রিম পর্যায়ে চলে এসেছি, যার পেছনে আর যাওয়ার কোনো কিছু নেই। এবার নয় সামনে ফাইট ব্যাক করো, সামনে একবার একদম শেষ হয়ে যাবার আগে জ্বলে ওঠো, আদারওয়াইজ কিন্তু একদম আমি পিছুতে পিছুতে একদম পিছিয়ে গেছি, এই জায়গাটাকেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এইবার আমি যদি খুব ভালো মতন তার সাংসারিক ক্ষেত্রটাকে দেখি, শনির অবস্থান 2 নম্বর ঘর এবং 3 নাম্বার ঘর। 2 নাম্বার ঘর মানে দৃষ্টিভঙ্গির জায়গা, 3 নাম্বার ঘর মানে আমার মানসিকতা মনোভাবের জায়গা। 2 নাম্বার ঘরটা কিন্তু হিট করছে 8 নাম্বার ঘরে। 8 নাম্বার ঘরটা হচ্ছে মারক স্থান, 8 নাম্বার ঘরটা হচ্ছে লেন্দি প্রসেস, 8 নাম্বার ঘরটা হচ্ছে উইয়ের মতন ভেতরে ফটফট করতে শুরু করছে, আমি বুঝতেও পারছি না, যখন আমি বুঝতে পারছি তখন কুইট বা গিভ আপ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আজকের দিনে জাতক আমাকে প্রেডিকশন করতে দিলেও
তার সাংসারিক ক্ষেত্র বা তার জীবনের অড সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন বহুদিন আগে থেকে কিন্তু আস্তে আস্তে খেতে শুরু করেছে। আজকের দিনে কিন্তু ওই কুইট বা হাত তুলে দেওয়ার মতন অবস্থা একদম শেষ হয়ে যাবার আগে এবার আমি একটিবার স্যার সুমন্ত জি চৌধুরীকে বিশ্বাস করে দেখি, তিনি যদি আমাকে বাঁচাতে পারেন। সুতরাং ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বহুদিন ধরে ডামাডোল, বহুদিন ধরে ডামাডোল এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমি যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখি, সেটা তো শুক্রের ঘর। আবার 11 নাম্বার ঘর মানে কর্মফলের জায়গাটাকে দেখি, তাহলে বিবাহিত জীবন পুরো স্ম্যাশড হয়ে গেছে। কেন? তার কারণ সূর্য এবং শুক্র ডিক্রিজ করছে, দারিদ্র যোগ, এবং দারিদ্র যোগ সৃষ্টি হওয়ার ফলে 11 নাম্বার ঘরটাও তো ড্যামেজ, সেটাও তো শুক্রের ঘর। আবার 5 নাম্বার ঘরটাকে হিট করছে 11 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাও বোঝা যায়, সেটাও কিন্তু ড্যামেজ হয়ে গেছে। কেমন? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই পরিবারের মধ্যে ভাঙন, তার গার্জেন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, যা যা কিছু বলবে, এই সবাই কিন্তু মানে পৃথকভাবে স্ক্যাটারলি মুভ করছে। এবং একত্রীকরণ, সংসারে শান্তি, সবাই একসাথে আছি, কখনো সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে সাংসারিক ক্ষেত্রটা কিন্তু একদম ড্যামেজ হয়ে গেছে, একদম ড্যামেজ। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে দেখা যাচ্ছে আমি যে কথাটা বলছি তার কারণ কি? তার কারণ হচ্ছে সূর্য 1 2 3 4 5 6 7 চন্দ্রকেই হিট করছে, আবার 12 নম্বর ঘরকে হিট করছে। 12 নম্বর ঘর মানে কি? আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। এইটা কিন্তু মঙ্গলের ঘর, সেই মঙ্গলের ঘর কিন্তু আবার 5 নাম্বার ঘর, সফলতার ঘর। তার মানে আমি যেটা বলছি আমার গার্জেন সেটা বুঝবে না, আমি আমার সাথে আমার স্ত্রীর মতের অমিল হয়ে যাবার জায়গা, বা তাদের যে ভাষা সেইটা আমি বুঝতে পারছি না, কেউ কাউকে চিনতে পারছে না, কেউ কাউকে বুঝতে পারছে না, প্রত্যেকের সাথে প্রত্যেকের দূরত্ব তৈরি হচ্ছে এবং মারাত্মক রকমের অসুখী হয়ে যাবার জায়গাটা এক্ষেত্রে পরিষ্কার রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু চন্দ্র 12 নম্বর ঘরে চলে গেছে, একদম মানসিকভাবে যে মিলটা, মনের যে মিলটা, সেই মিলটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার সবচেয়ে ড্যামেজের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শুক্রের জায়গা। শুক্র দ্বারা আমি কিন্তু আমার স্ত্রীকে বুঝতে পারি, স্ত্রীর সাথে কোরিয়াল রিলেশনকে বুঝতে পারি। তাহলে আমি যদি আমি স্ত্রীর জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি 7 নাম্বার ঘরটা দেখি, তাহলে 7 নাম্বার ঘরে কিন্তু বুধের অবস্থান, মানে আমি বারবার ধরে বলেছি যে আমার মধ্যে দ্বি চরিত্র কাজ করে, এবং বুধ কখনো কিন্তু আমাকে, আমার সাথে আমার স্ত্রীকে থাকতে দেবে না। যদি এই জাতক বিবাহের পরেই প্রেডিকশন করতে এবং আমি যদি বলতাম, তখন বলতো না স্ত্রী আমাকে কত ভালোবাসে, কিন্তু কখনো তোমাকে একসাথে থাকতে দেবে না। এছাড়া আমি কয়েক লক্ষবার বলেছি 7 নাম্বার ঘরে যদি কখনো শুক্র, বৃহস্পতি বা রবি বসে, তাহলে বিবাহের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ। তাহলে আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, তাহলে বৃহস্পতি বসে রয়েছে, সেখানে কিন্তু বুধও বসে রয়েছে। তাহলে স্বামী স্ত্রী কখনো একসাথে থাকতে পারবে না, কোনো মতেই না, কোনো মতেই না। স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন হয়ে যাবার জায়গা, এবং আস্তে আস্তে দেখা যাবে স্বামী স্বামীর মতন, স্ত্রী স্ত্রীর মতন। কখনো সেটা কি হয়, বড় লোকদের ক্ষেত্রে 1 তলা আর 3 তলা হয়, আর কখনো কখনো দেখা যায় আমি সংসার ক্ষেত্র ছেড়ে বেরিয়ে চলে গেলাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। কেমন? তার কারণ ক্ষেত্রের জায়গাটাও কিন্তু বুধের ঘর। ক্ষেত্র মানে 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 4 10 কানেকশন সাংসারিক ক্ষেত্র। আবার যদি আমি শুক্রকে ভালো মতন লক্ষ্য করি, শুক্র এবং মঙ্গলের অবস্থান সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাহলে বারবার ধরে আমি এটাও কিন্তু লক্ষ্যবার বলেছি, মঙ্গল এবং শুক্রের সিচুয়েশন যখন তাদের মধ্যে একত্রীকরণ সৃষ্টি হয়, এবং মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তখন ডেফিনিট ভাবে কিন্তু ডিভোর্স, সেপারেশন নয়, ডিভোর্সের জায়গা চলে আসে। এবার যেহেতু এই জাতকটি সম্ভবত আমার যতটুকু মনে হয় যে এই জাতকটি কিন্তু
আমি যেটা বলছি এই যে আমাদের ডিভোর্স সেপারেশন, এটা হিন্দু ধর্ম মতে, এবার এই জাতকটি হিন্দু ধর্মের জাতক নয়, তাই জন্য তাদের কোন রীতিনীতি অনুযায়ী যাই হোক না কেন আলটিমেট বিবাহটা কিন্তু স্থায়ী না হওয়ার জায়গা বা বিবাহটার মধ্যে সেপারেশন হয়ে যাবার জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বারবার ধরে বললাম 12 নাম্বার ঘরটা কিন্তু জীবনের ব্যয়ের ঘর, আমার যে জীবনের সমস্ত কিছু ব্যয়ের ঘর, কেবলমাত্র অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু মানে ইন্ডিকেট করে না। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি এই শুক্রের অবস্থান, শুক্র কিন্তু 5 নাম্বার ঘরে বসে, 5 নাম্বার ঘরে মঙ্গলের ঘরেই বসে আছে, সে আবার 11 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে এই নেগেটিভিটিকে আজকের দিনে নয়, অনেক আগে রেকটিফাই করা উচিত ছিল। এখন এই সম্পর্কটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, এই সম্পর্কটা পিওর ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। 5 এবং 11 এর কানেকশন, এবং সেখানে কিন্তু 11 নাম্বার ঘরটাও শুক্রের ঘর, আবার 5 নাম্বার ঘরে শুক্র বসে আছে, শুক্র সমসপ্তমী শুক্রকেই হিট করছে। আবার এই যে 5 নাম্বার ঘরে শুক্র কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে, যেই মঙ্গল কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু চন্দ্র বসে রয়েছে। তাহলে 100% বলা যায় তাদের সম্পর্কের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি, একদম সেপারেট হয়ে যাওয়ার জায়গা, একসাথে তারা থাকে না, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। এবার সবচাইতে বড় কথা যেটা, যে আমার সেকেন্ড হাউস যদি আমি লক্ষ্য করি, তাহলে সেকেন্ড হাউসটা কিন্তু শনির ঘর, আবার 3 নাম্বার ঘরটাও কিন্তু কি শনির ঘর। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গাটা দেখি, আর 3 নাম্বার ঘর দ্বারা আমরা মানসিকতা, মনোভাবের জায়গাটা দেখি। তাহলে 3 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে। রাহু মানে কি? রাহু মানে ইমোশন, রাহু মানে ইলিউশন, রাহু মানে আবেগ। যখন এই রাহুর কানেকশন এবং 1 2 3 4 5 6 7 মঙ্গল কেতুকেই হিট করছে, এবং 100% সে বিজনেস করে, কেননা 7 নাম্বার ঘরে বুধের অবস্থান। কিন্তু আলটিমেট সে যে কাজটা করছে, সেই কাজটা করাটা ঠিক হচ্ছে তো? আজকের দিনে দাঁড়িয়েও তার এই প্রশ্ন, আমি যে কাজটা করছি এই কাজটা আমি ঠিক করছি তো, বা এই কাজটা আমার উপযুক্ত তো? তার মানে সেই কাজটার ভেতরেই সে ঢোকেনি, তাই না? আমার আজকের দিনেও কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করছি, আজকের দিনেও কিন্তু স্ক্যাটার্ডলি আমার মনটা কিন্তু চঞ্চল হয়ে রয়েছে, আমি বুঝে উঠতে পারছি না যেইটা করছি সেটা ঠিক করছি তো। তার কারণ যেটা, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই শনির জায়গাটা কিন্তু 4 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে। বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে প্রফেশনাল জ্ঞান, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি, এবং সেটা মানুষ গ্রহণ করছে, সেই জায়গাটায় নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। সে বিজনেস করলেও ওই চলছে চলছে এই ধরনের ব্যাপার। কেমন বোঝাতে পারলাম? তার কারণ যেটা দেখা যাচ্ছে, অনেক ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে পশ্চিমবাংলায়, সত্যি সত্যি তো অন্তত 2-3 জন অ্যাস্ট্রোলজার এরকম রয়েছে যারা পাওয়ারফুল অ্যাস্ট্রোলজার, খুব ভালো জ্ঞান তাদের, কিন্তু কখনো সামনে বসিয়ে তারা ভালো মতন প্রেডিকশন করতে পারে না। তার কারণ প্রফেশনাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে। তাহলে এই জায়গাটায় সেকেন্ড হাউস, আমার সঞ্চয়ের জায়গাটা নীল হয়ে গেছে, আমার আর্নিং এর জায়গাটা ওই কোন রকমে কিছু হচ্ছে, সেই জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আর যখন 6 নাম্বার ঘরে শুক্র এবং সূর্যের অবস্থান, কেন বৃষর ঘর, আবার 11 নাম্বার ঘরটাও যেহেতু শুক্রের ঘর, সেই শুক্র যেহেতু 5 নাম্বার ঘরে হিট করেছে, আবার শুক্র 2:1% মধ্যে দিয়ে দারিদ্র যোগকে কিন্তু হিট করেছে। সুতরাং ঋণ করতে 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 আজকের দিনে ওই ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ। আরে নর্মাল ঋণ থাকলেই আমরা ইনকাম করার পর, সংসার চালাবার পর সেই ঋণটাকে আমরা কখনো আস্তে আস্তে কমাতে পারি না। এখানে তো হিউজ ঋণ হয়ে যাবার জন্য এখন আমি কি করব, কোন দিকে যাব? কেননা ঋণ যখন হচ্ছে, নাও এই রেমেডিটা দিয়ে দিলাম, বাস রেমেডিটা অ্যাপ্লাই করলাম, ঋণ মুক্ত হয়ে গেল, কখনো তো সেটা সম্ভব নয়। পিওর সায়েন্স বা একদম মানে এটা যে একটা বাচ্চা ছেলেও বুঝবে যদি বোঝানো হয়, আমার যখন ঋণ বৃদ্ধি হচ্ছে, তখন সোর্স অফ ইনকামটাকে আমাকে বাড়াতে হবে, যাতে সেখান থেকে আস্তে আস্তে আমি কিছুটা দিয়ে দিয়ে ঋণটাকে কমিয়ে আনতে পারি। সোর্স অফ ইনকামের জায়গাটাও ড্যামেজ, সঞ্চয়ের জায়গাটা পুরো ড্যামেজ হয়ে রয়েছে।
সবচেয়ে বড় কথা, মানসিক অতৃপ্ত, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেছি, তার কারণ কেতুর অবস্থান। আবার সবচেয়ে বড় কথা, 9 নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের অবস্থানকে একদম পজিটিভ ধরা হয় না, কেতু কিন্তু সেখানে রয়েছে। কাজেই তোমার মানসিকতা, তোমার তোমার আমি যেটা দেখতে পাচ্ছি, চাপা ক্রোধের জায়গাটা, বা অনেক ক্ষেত্রে কিন্তু আমি যেটা করছি সেটা ঠিক করছি এই মনোভাব প্রথম প্রথম ছিল, এখন হাতের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আমি ঠিক করছি না, সেটা তুমি বলছো। তাহলে সর্বপ্রথম কিন্তু তোমার যে ঊর্জাটাকে নেগেটিভ ভাবে ব্যবহার করেছো, সেটাকে কন্ট্রোল করা প্রয়োজন ছিল এবং সেটাকে পজিটিভ অর্থে ব্যবহার করা উচিত ছিল। সেই পজিটিভ অর্থে ব্যবহার করনি। চাপা ক্রোধের জায়গা, অভিমানের জায়গা, বা দেখা যাচ্ছে আমি সেন্সিটিভ হয়ে যাওয়ার জায়গা, এক কথায় যদি বলা যায় স্পর্শকাতর মানসিকতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু 3 নাম্বার ঘরে রাহু রয়েছে, সেহেতু মানে কি, আমি মানুষকে চটজলদি বিশ্বাস করে নিচ্ছি, কোনো লজিক সেখানে কাজ করছে না, বা আমি মনে করছি এই কাজটা করব, এইখানে টাকা লাগবে, আমি দিয়ে দিলাম, আগে থেকেই প্রেডিক্ট করে নিলাম, দিয়ে দিও ঠিক হয়ে যাবে। তার কারণ রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মানুবর্তিতা কখনো তুমি মানবে না। তার কারণ আবেগ, ইলিউশন দ্বারাই কিন্তু মনটা, মানসিকতা, মনোভাবটা তোমার কিন্তু তৈরি হয়েছে। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সেই প্ল্যানেট গুলো রিপ্রেজেন্ট করছে তোমারই হরমোনকে কিন্তু। কাজে এই ক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি যে বিজনেসই করো, মনে রাখা দরকার, তোমার ক্ষেত্রে আদর্শ বিজনেস যদি লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘরে প্রথমত হচ্ছে নেগেটিভিটিটাকে অফ করতেই হবে। এই নেগেটিভিটি কি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এভরিথিং, তুমি যদি রেমেডি নিতে ইন্টারেস্টেড হও, তখন আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো, বা আমার অফিসের মানুষজন তোমার সাথে কথা বলবে। কিন্তু মনে রেখো, এখন আমি কোনো রেমেডি নিয়ে কথা বলছি না। নর্মালি যদি লক্ষ্য করা যায়, তাহলে 10 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং সেই বুধকে যদি খুব ভালো মতন দেখা যায়, 1 2 3 4 5 6 7, 1 নাম্বার ঘর বৃহস্পতিকে হিট করছে। সেই বৃহস্পতি কিন্তু 7 নাম্বার ঘরেই বসে আছে। পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, বস্ত্র রিলেটেড কাঁচামাল, বা তা না হলে কিন্তু তুমি পাইকারি, খুচরো, মানে র মেটেরিয়ালস, পাইকারি, খাদ্য রিলেটেড বিজনেস, এইগুলো কিন্তু তুমি করতে পারো। তবুও বলছি, যেহেতু তোমার ছকটা নেগেটিভ হয়ে রয়েছে, প্রথমে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর যখন ভেরিফিকেশনে তুমি আমার কাছে আসবে, তখন আবার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করব এই ছকের মধ্যে দিয়ে। তখন কিন্তু স্পেসিফিক ভাবে বোঝা যাবে যে কোন বিজনেস তোমার ক্ষেত্রে পজিটিভ। কিন্তু তুমি এখন যে বিজনেস করো, আমি সেটা এখানে বলতে চাই না, সেই বিজনেসটা একদম তোমার ক্ষেত্রে পজিটিভ নয়, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সেকেন্ড হাউসের যে শনির অবস্থান, অর্থনৈতিক ডিক্রিজ, অর্থনৈতিক উন্নতি এর দ্বারা কোনো মতেই কিন্তু হবে না। এবং যেহেতু 9 নাম্বার ঘরটা হচ্ছে পালনকর্তার ঘর, 9 নাম্বার ঘরটা হচ্ছে সংযোগের ঘর, 9 নাম্বার ঘরের আরো অনেক জায়গা রয়েছে, কিন্তু সেখানে মঙ্গল এবং কেতুর অবস্থানের জন্য, মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে 5 নাম্বার, 12 নাম্বার 2:1% মধ্যে দিয়ে 11 নাম্বার, 3 নাম্বার এবং 7 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি বারবার ধরে বলেছি, মৃত্যু ফানা যোগ সৃষ্টি হচ্ছে। মৃত্যু ফানা যোগ মানে সবসময় মরে যাওয়া নয়, মৃত্যুতুল্য কষ্ট পাওয়া। আজকের দিনে এটা তুমি সবচেয়ে ভালো বলতে পারবে, মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছ, মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই। অর্থনৈতিক বিপর্যয়, ঋণগ্রস্ত, বউয়ের সাথে একসাথে থাকো না, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে পরিবারের সবাই কিন্তু আলাদা আলাদা, যে যার নিজের ক্ষেত্রে ঠিক, মানসিকভাবে অতৃপ্ত এবং স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করছো, এটা একদম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে শুধু একটা কথাই বলবো, 5 নাম্বার এবং 11 নাম্বার ঘর যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার বন্ধু বান্ধবের জায়গাটাই আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ফার্স্ট। সেকেন্ড কথা আমি তোমাকে বলবো, 2 নাম্বার 8 নাম্বার ঘরকে হিট করছে। আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে কিন্তু অবশ্যই হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তুমি জানিয়েছো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি প্রেডিকশন করতে বলেছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়েছো যে তোমার বিজনেসটা আস্তে আস্তে চলছে, আস্তে আস্তেও চলছে না, ঠক্কর মারতে মারতে চলছে, এবং যতটা না চলছে ওই দিকে ঋণটা ততটা বাড়ছে।
এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি এই ছকের মধ্যে আর 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান বারবার ধরে বললাম, মানসিকভাবে আমি ড্যামেজ হয়ে যাচ্ছি। আমার মনটা যখন সঠিক থাকবে না, আমার মানসিকতা মনোভাবটা যখন ড্যামেজ হয়ে যাবে, তখন কোনো মতেই আমি কিন্তু সঠিক কাজ করতে পারবো না। একদম অট সিচুয়েশনে তুমি রয়েছো, এটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। 8 নম্বর ঘরের চন্দ্র 12 নম্বর ঘরে রয়েছে, তাহলে মানসিক ভাবে তুমি বিপর্যস্ত, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং ওই যে ডে বাই ডে, ওই যে বললাম আস্তে 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 এমন সিচুয়েশন হচ্ছে, মৃত্যুতুল্য কষ্ট, আর বেঁচে থেকে লাভ নাই। এবং তোমার সিচুয়েশনটাও কিন্তু এমন হয়ে গেছে যে পেছনে যেতে 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 আলটিমেট কিন্তু একদম দেওয়ালে পিঠ থেকে যাবার মতন সিচুয়েশন। ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। আর তোমাকে আমি একটা কথা ক্লিয়ার বলে দিতে চাই যে এই যে তোমার বিবাহের ক্ষেত্রটা অনেক লেট হয়ে গেছে, এখন আমি যেটা দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ত্রী একদম তোমার সাথে ডিটাচমেন্টের জায়গাটা চলে গেছে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু স্ত্রীর ছক ক্যালকুলেশন মাস্ট করা উচিত। কিন্তু আমি এই ছকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তোমার যে অর্থনৈতিক জায়গাটা, সেই অর্থনৈতিক বিপর্যয়কে কাটিয়ে ওঠা অবশ্যই সম্ভব। এবং যখন তুমি সোর্স অফ ইনকামটা বাড়াবে, তখন আস্তে আস্তে ঋণ কিন্তু মুক্ত হয়ে যেতে পারবে। যদিও হিউজ ঋণের জায়গা দেখতে পাচ্ছি, তবু আস্তে আস্তে হয়তো লাগবে অনেক দিন বা বছর, কিন্তু আস্তে আস্তে তুমি কাটিয়ে উঠতে পারবে, এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে বলতে পারি। কিন্তু বিবাহের ক্ষেত্রটা স্ত্রীর ছক ক্যালকুলেশন না করে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আবার মধুর এবং আবার কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে কিনা, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কেননা বিবাহের জায়গাটা একদম ড্যামেজ হয়ে রয়েছে, একদম ড্যামেজ। এবং 6 নম্বর ঘরে যে সূর্য বসে রয়েছে, এবং সেই সূর্যের ঘরে কিন্তু মঙ্গল এবং কেতু বসে রয়েছে, তাহলে সূর্য মঙ্গল কেতুর অবস্থান মান সম্মান হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস, আর খুব সাবধান। পরবর্তীকালে কিন্তু ব্লেম পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে জানিও, আমি হোয়াটসঅ্যাপ মারফতে তার উত্তর দেবো। আজকের মতন এটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।